যদি আপনি এখনও জীবন সমস্যার সমাধান চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে আসা বেল আইকনটিতে প্রেস করুন ফর মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ। না, এইভাবে আর জীবনটা চলছে না। হেলথ, রিলেশনশিপ, ক্যারিয়ার সমস্ত কিছুর অবস্থা দিন দিন খারাপ থেকে আরও খারাপ হয়ে যাচ্ছে। ভাই, এবার তো নিজেকে পরিবর্তন করতেই হবে। যদি আপনার মাথায় অনেক দিন থেকে এরকম কোনো একটা চিন্তা ঘুরছে কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারছে না ঠিক কোথা দিয়ে শুরু করবেন, তাহলে আজ এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। কারণ আজ এই ভিডিওতে আমি স্টিভেন কবের মোস্ট পপুলার বুক দ্য 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল থেকে 7টা এমন হ্যাবিট আপনার সঙ্গে শেয়ার করব যেগুলো আপনার জীবনের কোনো একটা পার্টিকুলার ফিল্ড না, বরং সার্বিকভাবে আপনার জীবনকে বদলাতে সাহায্য করবে। তো চলুন শুরু করা যাক। হ্যাবিট নাম্বার 1, বি প্রোঅ্যাক্টিভ। এই পৃথিবীতে দু ধরনের মানুষ হয়, নাম্বার 1 প্রোঅ্যাক্টিভ আর নাম্বার 2 রিঅ্যাক্টিভ। রিঅ্যাক্টিভ পিপল হলো সেই সমস্ত লোকেরা যারা মনে করেন তাদের জীবনে সমস্ত কিছু পূর্ব নির্ধারিত, বা যা কিছু ঘটে তাতে তার কোনো হাত নেই, সমস্ত দোষ অন্য কারোর, বা এই গভর্নমেন্টের অথবা এই সমাজের। মোট কথা, তাকে বাদ দিয়ে বাকি সবাই তার জীবনে খারাপ কিছু হওয়ার জন্য দোষী। অন্যদিকে প্রোঅ্যাক্টিভ লোকেরা মনে করেন তার জীবনে যা কিছু ঘটে তার জন্য সম্পূর্ণ দায়ী সে নিজে। মানুষ এবং অন্যান্য জীবজন্তুদের মধ্যে প্রধান পার্থক্য হলো মানুষ নিজের ইচ্ছা মতো নিজের চয়েস বদলাতে পারে, কিন্তু অন্যান্য জীবজন্তুরা তা পারে না। একটা ক্ষুধার্ত কুকুরের সামনে এক পিস মাংসের টুকরো দিলে কুকুরটি সেটা খাবেই, কারণ কুকুরটির ক্ষমতা নেই সেই মুহূর্তে অন্য কিছু ভাবার। কিন্তু মানুষ ইচ্ছা করলেই ক্ষুধার্ত অবস্থায়ও সেই মাংসটা না খেয়ে থাকতে পারে। তার কাছে ক্ষমতা আছে যে কোনো পরিস্থিতিতে স্বাধীনভাবে নিজের রেসপন্স বেছে নেওয়ার। রিঅ্যাক্টিভ লোকেদের নজর সবসময় সেই দিকে থাকে যেগুলোকে তারা কন্ট্রোল করতে পারে না। যেমন, দূর, পরীক্ষার খাতা সব ভুলভাল চেক করে, ঠিকঠাক চেক করলে আমি অনেক বেশি নাম্বার পেতাম। হতে পারে হয়তো এটা সত্যি, কিন্তু তবুও এটা নিয়ে নিজের মনের মধ্যে নিজে একা একা সমালোচনা করে তো কোনো লাভ নেই, তাতে শুধুই সময় নষ্ট। সেই সময়টুকু যেটা কন্ট্রোল আমার হাতে আছে, অর্থাৎ বই পড়া, সেই কাজটা করলে হয়তো নাম্বারটা সত্যিই বাড়তে পারে। কভে এটাকে সার্কেল অফ ইনফ্লুয়েন্স দিয়ে ব্যাখ্যা করেছেন। রিঅ্যাক্টিভ লোকেদের সার্কেল অফ কনসার্নের অ্যাপ্রোচটা হলো আউটসাইড টু ইনসাইড, অর্থাৎ তারা প্রথমে এটা বিচার করে যে অন্য লোকে কে কী করলে তার জীবনটা একটু ভালো হতো। ইস, যদি আমার বসটা সারাক্ষণ আমার উপর এত খিটখিট না করতো, একটু শান্তিতে বাঁচতে পারতাম। অন্যদিকে প্রোঅ্যাক্টিভ লোকেদের অ্যাপ্রোচ হলো ইনসাইড টু আউটসাইড, অর্থাৎ তারা প্রথমে এটাই নজর দেয় যে সে নিজে কি করতে পারে যাতে সিচুয়েশনটা একটু বেটার হয়। তারা কিছুটা এরকম ভাবে, হয়তো আজকাল আমি কাজে একটু বেশিই ফাঁকি দিয়ে ফেলছি, না, এবার একটু ঠিকঠাক কাজ করতে হবে রোজ, বসের এই রোজ খিটখিট করাটা এবার বন্ধ করাতে হবে। সো বি প্রোঅ্যাক্টিভ। বাবা মা উঠতে বসতে বকাবকি কেন করে সেটা নিয়ে দুঃখ না করে যে ভাল লাগে না আমার, আর আমার মা বাবাটা যে কেন এরকম হলো, তার বদলে এটা নিয়ে ভাবুন যে আপনি নিজেকে কিভাবে বদলে ফেলতে পারেন যাতে বাবা মা বকাবকি বন্ধ করে উল্টে খুশি হয়ে যায়। হ্যাবিট নাম্বার 2, বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড। একটা সঠিক পরিকাঠামো দিয়ে সুন্দর বাড়ি তৈরি করার জন্য যেমন আগে একটা ব্লু প্রিন্ট বানানো দরকার, ঠিক তেমনই একটা সুন্দর জীবন গড়ে তোলার জন্য দরকার একটা ব্লু প্রিন্ট, যেটাকে কবে বলেছেন মিশন স্টেটমেন্ট। ভাবুন আপনি মারা গেছেন এবং আপনার সকল প্রিয়জনেরা এসছে শেষবারের মতো আপনাকে বিদায় জানাতে, এবং তারা মনে মনে আপনার ব্যাপারে ভাবছে যে আপনি ঠিক কেমন মানুষ ছিলেন। এবার এই অবস্থায় আপনি আপনার স্ত্রী, ছেলে মেয়ে, বন্ধুবান্ধবদের মুখ থেকে আপনার ব্যাপারে কি শুনতে চান? আপনি একজন কেমন স্বামী, পিতা বা বন্ধু ছিলেন? ভীষণ সাপোর্টিভ, লাভেবল, কেয়ারিং, অনেস্ট, নাকি এটা শুনতে চান, উফ মরেছে বাঁচা গেছে, সারা জীবন যা জ্বালিয়ে গেল, শেষমেশ আপদ বিদেয় হয়েছে? যেটা আপনি শুনতে চান ঠিক সেই মতো আপনার কি কি কাজ করা উচিত? আজকে কি আপনি ঠিক সেই মতো কাজগুলো করছেন, নাকি যেটা শুনতে চান তার ঠিক বিপরীত কাজগুলো করে চলেছেন? অর্থাৎ নিজের ছেলের মুখ থেকে শুনতে চান যে আপনি খুব ভালো বাবা ছিলেন, কিন্তু এদিকে রোজ নেশা করে বাড়ি ফিরে তার মা আর তার সাথে খারাপ ব্যবহার করে চলেছেন। সবসময় জীবনের শেষ দিনটাকে মাথায় রেখে এগিয়ে চলুন, যাতে সেই দিন আপনার কোনো আফসোস না থেকে যায়। হ্যাবিট নাম্বার 3, পুট দ্য ফার্স্ট থিং ফার্স্ট। কাল থেকে পাক্কা এক্সারসাইজ আর মেডিটেশন শুরু করব। রোজ এই একই ডায়লগ, আর কাল কালেই রয়ে যায়। কবে তার বইয়ে আমাদের জীবনের সমস্ত কাজগুলোকে 4টে ভাগে ভাগ করেছেন, যার মধ্যে প্রথমটা হলো আর্জেন্ট অ্যান্ড ইম্পর্ট্যান্ট। এটাকে উনি কোয়াড্রেন্ট 1 বলেছেন। যেমন কালকের মধ্যে প্রজেক্ট জমা দিতে হবে বলে আজ কমপ্লিট করা, কালকে পরীক্ষা বলে আজকে সারাদিন বই পড়া, অর্থাৎ যেগুলোর একটা নির্দিষ্ট ডেডলাইন রয়েছে এবং সেটা কমপ্লিট না হলে তার খারাপ ফলাফল ভোগ করতে হবে। সেকেন্ড কোয়াড্রেন্ট হলো নট আর্জেন্ট ইম্পর্ট্যান্ট। এই ক্যাটাগরিতে পড়ে সমস্ত ভালো কাজগুলো যা জীবনকে উন্নত করে তোলে, যেমন এক্সারসাইজ, মেডিটেশন, স্লিপ, প্রপার ডায়েট, ফ্যামিলি টাইম, অর্থাৎ যেগুলোর কোনো নির্দিষ্ট ডেডলাইন নেই কিন্তু সেগুলো না করলে খারাপ ফলাফল ভোগ করতে হবে।
কিন্তু দুঃখের বিষয় তবু আমরা সাধারণ মানুষরা এই কোয়াড্রেন্টের কাজগুলোকেই সব থেকে বেশি ইগনোর করি, কারণ তারা আর্জেন্ট না, অর্থাৎ ইমিডিয়েট কোনো ফলাফল দেখা যায় না। থার্ড কোয়াড্রেন্ট হলো আর্জেন্ট নট ইম্পর্টেন্ট। এগুলো বেসিক্যালি ইন্টারাপশন এবং ইগো ড্রিভেন। যেমন ফেভারিট হিরোর সিনেমা বেরোলে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে হবে, নাহলে বন্ধুরা বলবে এই নাকি তুই বড় ফ্যান, এখনও মুভিটা দেখিসনি। অর্থাৎ যেগুলো মিনিংলেস, আমাদের জীবনে কোনো ভ্যালু অ্যাড করে না। ফোর্থ কোয়াড্রেন্ট হলো নট আর্জেন্ট নট ইম্পর্টেন্ট, অর্থাৎ যেগুলো পুরোপুরিভাবে টাইম ওয়েস্টার, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে ঘন্টার পর ঘন্টা মিনিংলেসলি চ্যাটিং। কবে থার্ড অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্টের অ্যাক্টিভিটিগুলোকে সম্ভব হলে পুরোপুরি এলিমিনেট করে দিতে বলেছেন, এবং সবথেকে বেশি সময় কোয়াড্রেন্ট 2 এর অ্যাক্টিভিটিগুলোতে এবং তারপর বাকি সময় কোয়াড্রেন্ট 1 এর অ্যাক্টিভিটিগুলোতে ব্যয় করতে বলেছেন। কিন্তু আমরা করি ঠিক উল্টো, আমাদের দিনের বেশিরভাগ সময়ই কাটে কোয়াড্রেন্ট 3 অ্যান্ড 4-এ। এটাকে বদলাতে হবে, আর সেটা করার জন্য দরকার দুটো জিনিস। নাম্বার 1, নিজের লাইফে ক্লিয়ারলি প্রায়োরিটি সেট করা, এবং নাম্বার 2, পোলাইটলি না বলতে শেখা। যে কাজটার প্রায়োরিটি বেশি সেটার জন্য আগে থেকে টাইম ফিক্স করতে হবে, এবং যে কাজগুলোর প্রায়োরিটি লো, অর্থাৎ যেগুলো মূল্যহীন, সেগুলোকে না বলতে শিখতে হবে। হ্যাবিট নাম্বার 4, থিঙ্ক উইন উইন। ক্রিকেট খেলায় এক দল জিতলে আরেক দলকে হারতেই হয়, কিন্তু জীবনের খেলায় এটা জরুরি না যে একজন জিতলে অপরজনকে হারতেই হবে। যেমন একটা এক্সাম্পল বলি, আপনি চান অ্যাকশন মুভি দেখতে, আপনার গার্লফ্রেন্ড চায় রোম্যান্টিক মুভি দেখতে। উইন উইন সিচুয়েশন, যে কোনো অ্যাকশন রোম্যান্টিক মুভি দেখা। এরকমই আপনার ছেলে চায় আইসক্রিম খেতে, আপনি চান ও আজকে 2 ঘন্টা অন্তত বই পড়ুক। উইন উইন সিচুয়েশন, আপনি ওকে বললেন ও 2 ঘন্টা বই পড়লে ওকে ফেভারিট আইসক্রিম কিনে দেবেন। অর্থাৎ প্রথমে বুঝতে হবে যে সামনের জন কী চায়, তারপর দেখতে হবে আমি নিজে কী চাই, এবং তারপরে এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, এবার উইন উইন সিচুয়েশন সব ক্ষেত্রে তৈরি করা সম্ভব নাও হতে পারে, কিন্তু নজর রাখতে হবে যদি সম্ভব হয়, কারণ সম্ভব হলে সেই অপশানটাকেই সবসময় বেছে নেওয়া সব থেকে বেটার। হ্যাবিট নাম্বার 5, সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড। যে কোনো রিলেশনশিপে ঝামেলা তৈরি হওয়ার মূল কারণ মিসকমিউনিকেশন, যেটা মূলত তৈরি হয় একে অপরের কথা মন দিয়ে না শোনার কারণে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে, কেউ কারোর কথা শুনতে রাজি নয়, যে যার কথা বলে চলেছে, কেউই সামনের জন কী বলছে বা কেন বলছে তা শুনতেই চাইছে না, আর শুনলেও শোনার জন্য কেউ শুনছে না, বলার জন্য শুনছে, অপেক্ষা করছে কখন সামনের জন থামবে বা একটু স্পিড কমাবে আর আমি আমার গাড়ি চালাতে শুরু করব। এভাবে ঝগড়া আরও বেড়েই চলেছে। মানে এটা অনেকটা এরকম, একজন কাস্টমার এসছে কিছু কিনতে, আর দোকানদার সেই কাস্টমারের কী চায় সেটা না শুনেই তার দোকানে কী কী ভালো জিনিস আছে সেটা দেখাতে শুরু করে দিয়েছে। আর এদিকে কাস্টমারও রেগে যাচ্ছে, সে যেটা চায় সেটা দোকানদার দেখাচ্ছে না বলে, আর ওদিকে দোকানদারও রেগে যাচ্ছে যে এত ভালো ভালো জিনিস দেখাচ্ছি তাও কিছুই পছন্দ হচ্ছে না। তো এই সমস্যার সমাধান কি? যে কোনো একজনকে চুপ করে মন দিয়ে আগে শুনতে হবে সামনের জন কি বলছে আর কেন বলছে। প্রথমে আগে অন্যকে বুঝতে হবে, তারপর তাকে নিজের কথা বোঝানোর চেষ্টা করতে হবে। হ্যাবিট নাম্বার 6, সিনার্জাইজ। আমি যখন প্রথম একটি ইউটিউব চ্যানেল শুরু করি তখন আমি একাই সমস্ত কিছু করতে শুরু করি। স্ক্রিপ্ট, অ্যানিমেশন, রেকর্ডিং, আপলোড সমস্ত কিছু নিজেই একা, যে কারণে স্বভাবতই ফোকাসটা বিভিন্ন জায়গায় ভাগ হয়ে যাওয়ায় উন্নত মানের ভিডিও বানানো সম্ভব হচ্ছিল না, এবং তার ফলে লোকজন সেগুলো অত বেশি পছন্দও করছিল না। এরপর আমি আমার ভাইকে বলি অ্যানিমেশনটা তৈরি করার জন্য। ওর ছোটোবেলা থেকেই অ্যানিমেশন শেখার প্রতি একটা ঝোঁক ছিল, তো এই সুযোগটাকে আমি কাজে লাগাই এবং আমি আমার ভাইয়ের সাথে সিনার্জাইজ করি, ওকে অ্যানিমেশনটা বানানোর দায়িত্ব দিই, যার ফলে ভিডিওর কোয়ালিটিও উন্নত হতে থাকে এবং প্রচুর লোক ধীরে ধীরে ভিডিওগুলি পছন্দ করতে শুরু করে। আমি সিনার্জাইজ না করলে হয়তো কোনোদিনই এটা সম্ভব হতো না, কারণ ভিডিওর কোয়ালিটিও ইমপ্রুভ হতো না, যার ফলে সেই ভিডিও কেউ পছন্দও করতো না। তাই যদি আপনি বড় কিছু করতে চান তাহলে সবসময় আপনাকে লক্ষ্য রাখতে হবে সিনার্জাইজ করার দিকে। সিনার্জাইজ করার মতো উপযুক্ত সুযোগ পেলে তা কাজে লাগাতে হবে। হ্যাবিট নাম্বার 7, শার্টেন দ্য স। দুজন লোককে 50,000 করে টাকা দেওয়া হলো এবং বলা হলো সেই টাকা দিয়ে তাদের শাড়ির বিজনেস শুরু করতে। প্রথম জন একদম দেরি না করে পরের দিনই সেই টাকা নিয়ে গিয়ে গোটা 50 শাড়ি কিনে নিয়ে চলে এলো এবং বিক্রি করার জন্য বসে পড়ল। কিন্তু দ্বিতীয় জন তা করলো না। সে প্রথমে বিভিন্ন শাড়ির দোকানগুলোতে গেল, যে দোকানগুলোতে অলরেডি প্রতিদিন প্রচুর পরিমাণে শাড়ি বিক্রি হয়, এবং বেশ কিছুদিন সেখানে গিয়ে ঘোরাফেরা করে লোকজনদের কাছে জিজ্ঞেস করে সে আগে জানলো ঠিক কোন কোন ধরনের শাড়িগুলো বর্তমানে লোকজন বেশি পছন্দ করছে, কোন কোন শাড়িগুলো বেশি বিক্রি হচ্ছে। এবং শুধু তাই নয়, সে এটাও লক্ষ্য করলো যখন একজন কাস্টমার কোনো শাড়ি কিনতে আসেন তখন সেই সফল দোকানদারেরা ঠিক কিভাবে সেই কাস্টমারদের সাথে কথা বলেন, কীভাবে তাদের ইনফ্লুয়েন্স করেন শাড়িটা কেনার জন্য। এই সমস্ত কিছু খুব গভীরভাবে এবং পরিষ্কারভাবে বোঝার পর ফাইনালি সে বাজারে গেল এবং সেই 50,000 টাকা দিয়ে শুধুমাত্র সেই শাড়িগুলোই কিনে আনলো যেগুলো বর্তমানে সব থেকে বেশি বিক্রি হচ্ছে।
আপনার কি মনে হয় এই দুজনের মধ্যে কে সবথেকে আগে সমস্ত শাড়ি বিক্রি করে ফেলতে পারবে এবং কে বেশি লাভ করবে? অবশ্যই দ্বিতীয়জন, যে আগে কুড়ুলে ধার দিয়ে তারপর গাছ কাটতে শুরু করেছে, অর্থাৎ আগে ভালোভাবে খোঁজ নিয়ে তারপর ব্যবসায় নেমেছে। এরকম অনেকেই আমাকে রিকোয়েস্ট করেন যে কিভাবে ইউটিউবে সফল হওয়া যায় এটা নিয়ে একটা ভিডিও বানাতে, অর্থাৎ তারা ইচ্ছা রাখে একটি ইউটিউব চ্যানেল খোলার। কিন্তু অনেকেই ইউটিউব ঠিক কী, এখানে কেমনভাবে সমস্ত কাজ চলে, কী ধরনের ভিডিও হলে মানুষ দেখতে পছন্দ করে, আগে সঠিকভাবে সেগুলো না বুঝেই নিজের চ্যানেল শুরু করে বসেন এবং তারপর হতাশায় ভোগেন যে কেন আমার ভিডিও কেউ দেখছে না। আপনাকে আগে সময় ব্যয় করে জিনিসটা সম্পর্কে যথাযথ নলেজ গেইন করতে হবে। সমস্ত সফল ব্যক্তিরা ঠিক এটাই করেন। যে কোনো কাজে নামার আগে সবার প্রথমে তারা সেই কাজ সম্পর্কে সম্পূর্ণ প্রয়োজনীয় নলেজ বা দক্ষতা অর্জন করে তারপরই সেই কাজে নামেন। যেমন এই বইয়ের অথর স্টিফেন কবে বলেছেন, ইফ উই কিপ ডুইং হোয়াট উই আর ডুইং, উই আর গোয়িং টু কিপ গেটিং হোয়াট উই আর গেটিং। যদি আপনি আরও ডিটেলসে এই ব্যাপারে জানতে চান তাহলে নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে amazon.in থেকে এই বইটি কিনতে পারেন। এবার পালা লাস্ট উইকস মোস্ট মোটিভেটিং কমেন্টের। রাহুল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমরা নিশ্চয়ই চেষ্টা করব আরও অনেক অনেক বেশি ভিডিও আপলোড করার জন্য। আশা করব আপনি এভাবেই সবসময় আমাদের পাশে থাকবেন। সবশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি এই ভিডিও থেকে আপনার নিজের জীবনের কোনো সমস্যার সমাধান খুঁজে পেতে সত্যি এতটুকুও কোনো সাহায্য হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করুন, কারণ শেয়ার করে আপনি নিজে আপনার কোনো বন্ধু বা বান্ধবীর জীবন বদলে দিতে সাহায্য করতে পারেন। এই ভিডিওতে যতগুলো লাইক আসবে আমি বুঝবো ততজনকে আমি একটু হলেও সাহায্য করতে পেরেছি। আর আপনি এরপর কোন টপিকে ভিডিও চান সেটা নিচে কমেন্ট করে আমাদেরকে জানান, কেননা আপনাকে সাহায্য করতে পারাটাই আমাদের আসল উদ্দেশ্য। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।